তো আমরা আমাদের এই সেশনে একটু যে টপিকটার উপরে ডিসকাস করব সেটা হচ্ছে মোর সার্কেল, অর্থাৎ মোর সার্কেল জিনিসটা কি এবং মোর সার্কেলের ওপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রবলেমগুলো আছে আমরা সেই প্রবলেমগুলোকে কীভাবে সলভ করা যেতে পারে এই সমস্ত কিছুর ব্যাপারে এই ভিডিওতে একটু ডিসকাস করব। নাও মোর সার্কেল বুঝতে গেলে আমাদের একটু প্রাইমারি আলোচনা করতে হবে, অর্থাৎ কিছু বেসিক ব্যাপার আমাদেরকে একটু বুঝে নিতে হবে। একবার যদি সেই বেসিক ব্যাপারগুলো আমরা জেনে নিই তাহলে মোর সার্কেল কাকে বলে এবং মোর সার্কেল অ্যাকচুয়ালি কীভাবে সলভ করতে হয় সেই প্রবলেমগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। ওকে, সো লেট আস স্টার্ট উইথ এ ভেরি ফান্ডামেন্টাল কনসেপ্ট, মানে একটা খুব বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে ফোর্স ডিস্ট্রিবিউটেড ওভার অ্যান এরিয়া। না জেনারেলি আমরা যখন কোথাও ফোর্স বলি, ধরা যাক একটা বডি আছে এরকম, আমি যদি বলি যে এই বডির ওপরে একটা ফোর্স অ্যাক্ট করছে, ধরা যাক 30 কিলো নিউটন, এবং এই বডিটার উপর অনেকগুলো পয়েন্ট আছে, ধরা যাক এটা হচ্ছে একটা পয়েন্ট এ, এটা হচ্ছে একটা পয়েন্ট বি, এইখানে হচ্ছে একটা পয়েন্ট সি, এখানে হচ্ছে একটা পয়েন্ট ডি। নাও আমি যদি প্রশ্ন করি যে এই 30 কিলো নিউটন ফোর্সটা কোন পয়েন্ট অ্যাক্ট করছে, এ, বি, সি না ডি, তোমরা খুব ইজিলি বলবে যে এটা সি পয়েন্ট অ্যাক্ট করছে। অর্থাৎ এই ধরনের ফোর্স যেটা একটা পয়েন্ট অ্যাক্ট করে, এই ধরনের ফোর্সকে আমরা বলি পয়েন্ট ফোর্স। ওকে, এই ধরনের ফোর্সকে আমরা বলি পয়েন্ট ফোর্স। হাউএভার ইন রিয়েল লাইফ, মানে বাস্তব জীবনে ফোর্স কখনো একটা পয়েন্টে অ্যাক্ট করে না, ঠিক। ইন মোস্ট অফ দ্য টাইম ফোর্স ডিস্ট্রিবিউটেড ওয়েতে অ্যাক্ট করে। তো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নিই। ধরা যাক এটা হচ্ছে একটা সুইমিং পুল বা একটা চৌবাচ্চা, যেটা খুশি বলা যেতে পারে। না এই যে জলটা আছে, এই জলটা এই যে সুইমিং পুলের বা চৌবাচ্চার যে ফ্লোর, যে মেঝেটা আছে, এখানে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরের ওপরে ফোর্স দিচ্ছে। যদি প্রশ্ন করি এই জল যে ফোর্সটা মেঝেতে দিচ্ছে সেই ফোর্সটা কি পয়েন্ট ফোর্স না ডিস্ট্রিবিউটেড ফোর্স, মানে ফোর্সটা কি একটা জায়গায় আছে নাকি পুরো এরিয়ার ওপরে ছড়ানো আছে, তাহলে অবশ্যই তোমরা আমায় বলবে যে ফোর্সটা অ্যাকচুয়ালি পুরো এরিয়ার উপরে ছড়িয়ে দেওয়া আছে। সো দিস ফোর্স ইজ অ্যাকচুয়ালি কল্ড ডিস্ট্রিবিউটেড ফোর্স। তো ডিস্ট্রিবিউটেড ফোর্সকে আমরা জেনারেলি এইভাবে দেখাতে পারি, অর্থাৎ এই যে মেঝেটা আছে সেই মেঝের ওপরে এই পুরো ফোর্সটা ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ পুরো ফোর্সটা ছড়ানো আছে, ঠিক আছে। আরেকটা খুব সিম্পল এক্সাম্পল হতে পারে যে ধরা যাক একটা ট্রাকে বালি আছে। না এই বালিটা কিন্তু সমানভাবে নেই, কীরকমভাবে আছে আমরা দেখতে পাচ্ছি। এইটা যদি আমাদের ফ্লোর হয় অর্থাৎ ট্রাকের, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বালিটা এমনভাবে আছে যে এইখানে বালির হাইটটা অনেক বেশি, অন দি কন্ট্রারি বালির হাইটটা আস্তে আস্তে কমতে 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 এই জায়গাতে গিয়ে বালির হাইটটা হয়ে গেছে 0। নাও এই বালিটাও এই যে ফ্লোরে আছে, অর্থাৎ ট্রাকের যে ডেকটা আছে সেই ডেকটার উপরে একটা ফোর্স দিচ্ছে। যদি আমি প্রশ্ন করি এই ফোর্সটা পয়েন্ট ফোর্স না ডিস্ট্রিবিউটেড ফোর্স, অবভিয়াসলি তোমরা বলবে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ফোর্স। এই যে পুরো এরিয়াটা আছে, এই পুরো এরিয়াটাতে বালির যে ফোর্সটা, সেই বালির ফোর্সটা ডিস্ট্রিবিউটেড। বাট এক্ষেত্রে আমি যদি সেই ডিস্ট্রিবিউশনের একটা ছবি আঁকি, অর্থাৎ এই দিক থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাইনটা, এই লাইনটার ওপরে এই যে ফোর্সগুলো আছে, অর্থাৎ যে ফোর্সটা কাজ করছে সেই ভ্যালুগুলো হচ্ছে অনেক বেশি, আস্তে 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 ভ্যালুটা কমছে এবং ফাইনালি যখন এই এরিয়াটার উপরে আসছে তখন তার উপরে কোনো ফোর্সই নেই। সো দিস ভ্যালু ইজ বিকামিং 0 নাও। তাহলে আমরা একটু দেখে নিই এই যে মানে কেসটা আছে, এটাও কিসের একটা ডিস্ট্রিবিউটেড ফোর্সের একটা এক্সাম্পল, এটাও একটা ডিস্ট্রিবিউটেড ফোর্সের এক্সাম্পল। নাও এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে এইখানে এটাকে বলে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই জায়গায় ফোর্সটা অবশ্যই ডিস্ট্রিবিউটেড কিন্তু এটা ডিস্ট্রিবিউশনটা সমান নয়, ঠিক তো, অর্থাৎ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ফোর্সগুলো ভ্যারি করছে। ওয়্যারঅ্যাজ এই ডিস্ট্রিবিউশনটা এমন যে এটা প্রত্যেকটা জায়গায় ফোর্সের ভ্যালুটা হচ্ছে সমান, সেই জন্য এইটাকে বলা হয় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ওয়্যারঅ্যাজ এইটাকে বলা হচ্ছে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। নাও নর্মালি আমরা জানি ফোর্সের ইউনিট হচ্ছে কিলো নিউটন, অর্থাৎ আমার উপর যদি একটা বডি থাকে, এই বডিতে যদি একটা পয়েন্টে ফোর্স অ্যাক্ট করে তাহলে আমরা বলি এই ফোর্সের ভ্যালুটা হচ্ছে সে 30 কিলো নিউটন বা 40 কিলো নিউটন। তো ইন জেনারেল ফোর্সের ইউনিটকে আমরা বলি কিলো নিউটন বা নিউটন অ্যাজ সাচ। প্রশ্ন হচ্ছে যখন এইভাবে ফোর্স ডিস্ট্রিবিউটেড থাকে কোনো একটা এরিয়ার উপরে, তখন আমরা সেই ফোর্সের ইউনিটটাকে কি বলি? জেনারেলি তখন আমরা
এই যে ফোর্সটা যখন ছড়ানো আছে এই জিনিসটাকে বলা হয়, এর ইউনিটটাকে বলা হয় নিউটন পার মিটার স্কোয়ার, এবং এই জিনিসটাকে বলা হয় ফোর্সের ইন্টেন্সিটি। নাও এই নিউটন পার মিটার স্কোয়ার এই কথাটা শুনলেই আমাদের সবসময়ই একটা কথা মনে হয় যে এটা মানে হচ্ছে ইউনিট এরিয়া, অর্থাৎ 1 মিটার বাই 1 মিটার বা 1 মিটার স্কোয়ার এরিয়াতে কত নিউটন ফোর্স আছে। মানে ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই জায়গাটায় ফোর্সটা এখানে ডিস্ট্রিবিউটেড, ধরা যাক আমি বললাম এই ভ্যালুটা হচ্ছে 10 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সে নাও 10 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এইটা শুনলেই আমাদের কি মনে হয়? এটা শুনলেই আমাদের মনে হয় যে একটা 1 মিটার স্কোয়ার এরিয়াতে 10 কিলো নিউটন ফোর্স আছে, ঠিক। এবং এটাকে আমরা বলি প্রেশার বা চাপ, যেটা সম্পর্কে আমরা একটু পরেই আসছি। নাও এই যে 1 মিটার স্কোয়ার এরিয়াতে আমরা বলছি 10 কিলো নিউটন ফোর্স আছে, এই ডেফিনেশনটা এই রকম ইউনিফর্ম প্রেশার ডিস্ট্রিবিউশন যদি হয় বা ইউনিফর্ম ফোর্স ডিস্ট্রিবিউশন যদি হয় সেটার জন্য কিন্তু ঠিক আছে, বাট এই রকম নন ইউনিফর্মের জন্য কিন্তু কখনোই ঠিক নেই। অর্থাৎ আমি যদি একটু আমার এই নন ইউনিফর্ম যে ডিস্ট্রিবিউশনটা আমি যদি এখানে ভ্যালু দিতে চাই, তাহলে আমাকে কি বলতে হবে? ধরা যাক এই যে এটার ভ্যালু হচ্ছে, ধরে নিচ্ছি এটার ভ্যালু হচ্ছে 32 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এবং এখানে অর্থাৎ এই যে লাইনটা আছে এই লাইনটার উপরে ভ্যালু কত? এই লাইনটার উপরে ভ্যালু হচ্ছে 0 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। নাও এটার মানে কিন্তু কখনোই নয় যে একটা 1 মিটার বাই 1 মিটার এরিয়া মানে একটা 1 মিটার স্কোয়ার এরিয়াতে 0 কিলো নিউটন ফোর্স আছে। এখানে এমন কোনো 1 মিটার স্কোয়ার এরিয়া নেই যার উপরে টোটাল 0 কিলো নিউটন ফোর্স আছে। ঠিক একই রকমভাবে এখানে এমন কোনো 1 মিটার স্কোয়ার এরিয়া নেই, এমন কোনো 1 মিটার বাই 1 মিটার এরিয়া পাবে না যে এরিয়ার উপরে 32 কিলো নিউটন ফোর্স আছে। তার মানে কি এই ভ্যালুগুলো কি রং? না, রং কখনোই নয়। এর মানে কি? এর মানে হচ্ছে এই 32 কিলো নিউটন পার মিটার স্কোয়ার ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্ট এই পয়েন্টে, 0 কিলো নিউটন পার মিটার স্কোয়ার এই ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্ট এই পয়েন্টে। তাহলে দেখা যাচ্ছে যে যখন ফোর্স কোথাও ডিস্ট্রিবিউটেড ওয়েতে থাকে তাকে কীভাবে ক্লাসিফাই করতে হয়? তাকে ক্লাসিফাই করতে হয় পার্টিকুলার একটা পয়েন্টে ভ্যালু কত। ধরা যাক এখানে 32 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, হয়তো এই পয়েন্টে ভ্যালুটা হয়তো কমে গিয়ে হয়ে গেছে 26 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এখানেও ভ্যালুটা 26 হতে পারে, নাও পারে। এখানে যেমন সমান পার্টিকুলার, এখানে ছবিটা এমনভাবেই আঁকা হয়েছে যে এই পুরো লাইনটার উপরে সমস্ত পয়েন্টে ভ্যালুটা হচ্ছে 26 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, কিন্তু এটা নাও হতে পারতো। ইন জেনারেল যদি কোনো একটা জায়গায় এরকম হতেই পারতো যে এমনভাবে ফোর্সটা ডিস্ট্রিবিউটেড আছে যে প্রত্যেকটা পয়েন্টে এই ভ্যালুটা হচ্ছে আলাদা। তাহলে আমরা যখন এইভাবে ডিস্ট্রিবিউটেড ফোর্সকে ক্যারেক্টারাইজ করব, আমরা ইউনিটটা অবশ্যই লিখব সামথিং কিলো নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন পার মিটার স্কোয়ার, কিন্তু সবসময় আমরা সেই ভ্যালুটাকে বলবো কোনো একটা পার্টিকুলার পয়েন্টে। তো দেখা যাচ্ছে কি না, এইটা হচ্ছে আমাদের 0 কিলো নিউটন পার মিটার স্কোয়ার এখানে ভ্যালুটা হতো, অর্থাৎ এখানে আমার কি এলো না 26 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা কি পয়েন্ট বাই পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আমার ভ্যালুগুলোকে বলতে হবে। হাউএভার আমি যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, যদি ডিস্ট্রিবিউশনটা ফোর্সের ডিস্ট্রিবিউশন যদি ইউনিফর্ম হয়, তখন কিন্তু আমি পয়েন্টেও বলতে পারি বা এরিয়াতেও বলতে পারি। ধরা যাক আমি যদি বলি এই পয়েন্টে ভ্যালুটা হচ্ছে 30 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সে নাও এই পয়েন্টেও 30, এখানেও 30, এখানেও 30, এখানেও 30, এখানেও 30, অর্থাৎ সমস্ত পয়েন্টে এই প্লেনটার উপরে সমস্ত পয়েন্টে ভ্যালুগুলো হচ্ছে 30 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। হেন্স এখানে কিন্তু আমি বলতেই পারি যে 1 মিটার স্কোয়ার এরিয়াতে 30 কিলো নিউটন ফোর্স অ্যাক্ট করছে, কারণ এখানে সত্যি আমি যদি একটা 1 মিটার বাই 1 মিটার এরিয়া নিই আমি দেখতে পাবো সেখানে টোটাল ফোর্স হচ্ছে 30 কিলো নিউটন। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ডেফিনেশনটা খাটে, বাট নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা পয়েন্টে ভ্যালুকে ডিফাইন করতে হবে। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ডে টু ডে অ্যাপ্লিকেশনে এইটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, অর্থাৎ দ্য ডিস্ট্রিবিউটেড ফোর্সেস আর বেসিক্যালি ভ্যারিং ইন নেচার, মানে কনস্ট্যান্ট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কিন্তু আমাদের খুব রেয়ার, একটা দুটো কেসে হয়। মেজরিটি কেসে কিন্তু এই ডিস্ট্রিবিউটেড ফোর্সটা হচ্ছে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ওকে, নাও লেট আস ডিসকাস অ্যাবাউট রেজাল্ট্যান্ট অফ ডিস্ট্রিবিউটেড ফোর্স ওভার অ্যান এরিয়া। মানে
একটা এরিয়ার ওপরে এই যে ডিস্ট্রিবিউটেড ফোর্সটা আছে এর রেজাল্ট্যান্টটা কি হয়? রেজাল্ট্যান্ট মানে কি না, এই যে ফোর্সটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড, রেজাল্ট্যান্ট মানে হচ্ছে আমরা যদি চাই তাহলে এই ডিস্ট্রিবিউটেড ফোর্সটাকে একটা সিঙ্গেল ফোর্স যেটা কিনা একটা পার্টিকুলার পয়েন্টে কাজ করছে আমরা সেইটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। ওকে, এই যে ফোর্সটা এটা কিন্তু ইমাজিনারি ফোর্স, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, আসলে এই পুরো এরিয়াটার উপরে এই ফোর্সটা অ্যাক্ট করছে, এটা হচ্ছে ইমাজিনারি। এটা আমি কেন নিচ্ছি? আমার যে পার্টিকুলার ম্যাথটা আছে, যে অঙ্কটা আছে, সেই অঙ্কটাকে আমি একটু সহজ করার জন্য নিচ্ছি। নাও এই যে রেজাল্ট্যান্ট ফোর্স এটাকে যদি আমরা বলি এন বা আর, তাহলে আর এইখানে যে ইন্টেন্সিটি বা ডিস্ট্রিবিউশন যেটা, সেই ইন্টেন্সিটি জায়গায় যদি আমি বলি পি, তাহলে এই পি আর এন আর এর মধ্যে কী রিলেশন হয় না, পি ইজ ইকালস টু এন অর আর ডিভাইডেড বাই এ। অর্থাৎ এই পুরো এরিয়াটাকে আমি যদি বলি এ এবং আমি যদি ধরে নিই যে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, দেন পি ইজ ইকালস টু এন অর আর, আমরা যাই বলি না কেন, ডিভাইডেড বাই এ। নাও এখানে যদি আমার এন বা আর এটা যদি আগে থেকে জানা থাকে, তাহলে আমি সেই ভ্যালুটাকে এ দিয়ে ডিভাইড করে আমি এই ডিস্ট্রিবিউশনের যে ইন্টেন্সিটি অর্থাৎ স্মল পি সেটাকে আমি বের করতে পারবো। আর যদি পি আগে থেকে জানা থাকে তাহলে তাকে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে, অর্থাৎ স্মল পি মাল্টিপ্লাইড বাই এ, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে আমি এই রেজাল্ট্যান্টটা কত হবে আমি সেটা বের করতে পারবো। ওকে, সো দিস ইজ দি কেস ফর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। হাউএভার এইটা বারবার মাথায় রাখবো যে দিস এক্সপ্রেশন অর্থাৎ এই আর ডিভাইডেড বাই এ, দিস ইজ অনলি ভ্যালিড ফর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আবার বলছি, দিস ইজ অনলি ভ্যালিড ফর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। নাও হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন? যদি নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় সেখানেও কিন্তু এই যে পুরো ডিস্ট্রিবিউটেড ফোর্সটা আছে এই পুরো ফোর্সটাকে এদের রেজাল্ট্যান্ট দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়, মানে একটা সিঙ্গেল রেজাল্ট্যান্ট নেওয়া যায় যেটাকে আমরা এই পুরো ডিস্ট্রিবিউটেড ফোর্সটাকে রিপ্লেস করার জন্য ইউজ করতে পারি। হাউএভার এখানে যদি ইন্টেন্সিটি আমি যদি বলি পি ইজ ইকালস টু এ রেজাল্ট্যান্ট ডিভাইডেড বাই এ, দিস এক্সপ্রেশন উইল নট ওয়ার্ক। কারণ এই পার্টিকুলার কেসে আমরা দেখেছি একটু আগেই যে এখানে কোনো সিঙ্গেল পি ভ্যালু নাই, এখানে পি ভ্যালুগুলো ভ্যারিয়েবল। এই পয়েন্টে একটা পি ভ্যালু আছে, ঠিক এই পয়েন্টে একটা ডিফারেন্ট পি ভ্যালু, এখানে আরেকটা ডিফারেন্ট পি ভ্যালু, এখানে আরেকটা ডিফারেন্ট ইন্টেন্সিটি, এখানে ইন্টেন্সিটি হয়ে গেছে 0। সো এই কেসটায় কোনো সিঙ্গেল পি ভ্যালু নেই অ্যান্ড হেন্স এদের রেজাল্ট্যান্ট আমি অবশ্যই পাবো একটা রেজাল্ট্যান্ট, কিন্তু আমি যদি সেই রেজাল্ট্যান্টটাকে এ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কিন্তু এই ইন্টেন্সিটি পাবো না। সো দিস ইকুয়েশন উইল নট বি অ্যাপ্লিকেবল ফর নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ঠিক না, একবার যখন আমার কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে, এইবার আমরা একটা স্পেশাল কেস অফ ডিস্ট্রিবিউটেড ফোর্স নিয়ে নেব। ঠিক তো, একটা স্পেশাল কেস অফ ডিস্ট্রিবিউটেড ফোর্স, ব্যাপারটা কি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরা যাক এটা একটা বডি আছে, একটা বার, এবং এই বডিটার ওপরে এই ফোর্সটা অ্যাক্ট করছে। একদম মোস্ট সিম্পল কেস, একটা বডি, সিম্পল একটা বডি আছে এবং এই বডিটার ওপরে এই দুটো ফোর্স অ্যাক্ট করছে। তোমরা জানো এই ধরনের ফোর্সকে বলে অ্যাক্সিয়াল ফোর্স। নাও এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি করবে? যদি বডিটাকে ভেঙে ফেলে তাহলে বডিটাকে এইভাবে ভেঙে ফেলবে। তার মানে ভেঙে ফেলা বলতে কি বোঝায় না, বডিটার একটা থেকে আরেকটা পার্ট সেপারেট হয়ে গেল। হাউএভার যদি এই ফোর্সটা এই বডিটাকে ভেঙে ফেলার জন্য এনাফ ফোর্স না হয়, মানে যদি এখন আমি ফোর্সটার ভ্যালুটা একটু কমিয়ে ইম্যাজিন করি, দেন হোয়াট উইল হ্যাপেন? নাও অবভিয়াসলি এই ফোর্স দুটো বডিটাকে এবার ভাঙতে পারছে না, মানে ফোর্সটা চেষ্টা করছে বডিটাকে ভাঙার, বডিটাকে ভেঙে ফেলার টেন্ডেন্সি অবশ্যই আছে কিন্তু ভেঙে ফেলতে পারছে না। তাহলে আমরা বলতে পারবো এই ফোর্স দুটো চেষ্টা করছে বডিটাকে একটা প্লেন বরাবর আলাদা করে ফেলার, কিন্তু করতে পারছে না। কেন পারছে না? না, সাপোজ আমরা যদি এই ফোর্সটাকে নাম দিই পি, এবং এইখানে যদি আমরা একটা সেকশন কনসিডার করি, এই সেকশন অর্থাৎ এই সেকশন বরাবর আমি বডিটাকে মনে মনে যদি কেটে ফেলি, তাহলে আমি দেখব কি না, এই যে লেফট পার্টটা আছে এই লেফট পার্টটাকে তো পি ফোর্সটা চেষ্টা করছে এই পাশে সরিয়ে নিয়ে চলে যেতে, কিন্তু সরিয়ে নিয়ে যেতে পারছে না। কেন পারছে না? না, বিকজ এই যে আমার ইম্যাজিনারি সেকশনটা আছে, অর্থাৎ যেহেতু এই কাটটা কিন্তু ইম্যাজিনারি, আমি মনে মনে কেটেছি। অ্যাকচুয়ালি যদি কেটে ফেলতাম তাহলে আর কোনো সমস্যাই হতো না, মানে এখানে কোনো প্রবলেমই আমার মানে এখানে আসতো না। বাট আমি এটাকে কি করেছি, এটাকে আমি মনে মনে কেটেছি। তখন দেখব এই যে সেকশনটা আছে এই সেকশনের উপরে একটা ডিস্ট্রিবিউটেড ফোর্স আছে।
এই ফোর্সটা কে দিচ্ছে? অবভিয়াসলি এই যে ডান দিকের বডি পার্ট সেটা এই ফোর্সটাকে ক্রিয়েট করছে পুরো সেকশন জুড়ে, এবং এই ভ্যালুটাই এমন যে এর রেজাল্ট্যান্ট হবে কত? এর রেজাল্ট্যান্টও হবে পি, যার ফলে এই বডিটার উপরে যেমন ডান দিক থেকে বাঁ দিকে একটা ফোর্স আছে পি, ঠিক সেরকম বাঁ দিক থেকে ডান দিকেও একটা রেজাল্ট্যান্ট ফোর্স আসছে পি, যার ফলে বডিটা এই সেকশন থেকে সরে যাচ্ছে না। নাও এখানে আমি এই ফোর্সটাকে ধরে নিয়েছি এখানে ছবি অনুযায়ী যে এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ওকে, এটা কোনো মানে নেই যে এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে, অ্যান্ড ইন রিয়েল লাইফ এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় না, বাট আমরা ধরে নিচ্ছি যে এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ঠিক একই রকমভাবে আমি যদি আবার এই ডান দিকের পার্টটার কথা ভাবি, তাহলে দেখব কি এই পি ফোর্সটার টেন্ডেন্সি হচ্ছে এই ডান দিকের পার্টটাকেও সরিয়ে নিয়ে যেতে ফ্রম দিস ইমাজিনারি সেকশন, কিন্তু নিয়ে যেতে পারছে না। কেন পারছে না? কারণ আমি দেখব যে বাঁ দিকের পার্টটাও ঠিক ডান দিকের পার্টে একটা ফোর্স দিচ্ছে, এবং এই ফোর্সটারও রেজাল্ট্যান্ট কত হবে? এই যে ডিস্ট্রিবিউটেড ফোর্সটা আছে তার রেজাল্ট্যান্টও হবে পি। সো এই যে আমাদের এখানে অর্থাৎ এই যে ফোর্সটা এটাও কিন্তু আমরা ধরে নিচ্ছি কি দিস ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ওকে, তাহলে এবার আমরা এই দুটো ফোর্সকে একটু কম্পেয়ার করি। আমরা একদম প্রথমে ডিসকাস করেছিলাম যে এই যে একটা সুইমিং পুলের কেস যেখানে, বা একটা চৌবাচ্চার কেস যেখানে মেঝের ওপরে জলের যে ফোর্সটা সেটাও একটা ডিস্ট্রিবিউটেড ফোর্স, whereas এখানে এই বারের ভেতরে একটা প্লেন নিয়েছি দিয়ে এই যে ভেতরে যে ফোর্সটা আছে সেটাও একটা ডিস্ট্রিবিউটেড ফোর্স। নাও এই দুটো ফোর্সের মধ্যে কি ডিফারেন্স আছে আমি যদি তুলনা করি তাহলে দেখতে পাবো যে এই যে ফোর্সটা ইট ইজ ডিস্ট্রিবিউটেড অন এ এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেস মানে কি? যে সারফেসটা চোখে দেখা যায়, ঠিক তো, বা ইন রিয়ালিটি আছে। whereas this force is distributed on an internal surface, এটা বডির ভেতরে থাকা একটা সারফেস, অ্যাকচুয়ালি এটাকে কেটে নেওয়া হয়নি, আমি মনে মনে কাট করেছি, এবং যে কারণে এটা হচ্ছে একটা ইম্যাজিনারি সারফেস। ঠিক, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল সারফেস যেটা বডির ভেতরে আছে, whereas এটা একটা এক্সটার্নাল সারফেস যেটা ইন রিয়ালিটিতে আছে। নেক্সট আমরা এটাও বলতে পারি দ্য সারফেস ওভার হুইচ দ্য ফোর্স ইজ ডিস্ট্রিবিউটেড ইজ রিয়েল। অবভিয়াসলি যেটা একটু আগে বললাম যে এটা হচ্ছে রিয়েল সারফেস, whereas এখানে যেটা হচ্ছে এই যে ফোর্সটা ইট ইজ ডিস্ট্রিবিউটেড ইজ ইম্যাজিনারি, এটা কিন্তু ইম্যাজিনারি সারফেস, আমি এটাকে মনে মনে কেটে নিয়েছি। ওকে, দ্য ডিস্ট্রিবিউশন অফ ফোর্স ওভার অ্যান এক্সটার্নাল সারফেস ইজ কল্ড প্রেশার। অর্থাৎ এরকম যখন ডিস্ট্রিবিউটেড ফোর্স থাকবে ওভার অ্যান এক্সটার্নাল সারফেস তখন এইটাকে আমরা বলবো প্রেশার, whereas দ্য ডিস্ট্রিবিউশন অফ ফোর্স ওভার অ্যান ইন্টারনাল সারফেস আর এই সারফেসগুলোকে ইন্টারনাল সারফেসগুলোকে বলা হয় সেকশন বা প্লেন। এই ধরনের সারফেসকে বলা হয় সেকশন বা প্লেন। তাহলে এই ইন্টারনাল সারফেসের উপরে যখন কোনো ফোর্স ডিস্ট্রিবিউটেড থাকে তখন সেইটাকে বলা হয় স্ট্রেস। নাও এই ছবি দেখে যেন এটা কারণ মনে না হয় যে স্ট্রেস মানে সবসময় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। এখানে আমি যে ছবিটা এঁকেছি সেইটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, কিন্তু স্ট্রেস ক্যান বি নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, অ্যান্ড ইন রিয়েল লাইফ মোস্ট অফ দ্য স্ট্রেসেস আর নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড, মানে সমানভাবে ছড়ানো কিন্তু স্ট্রেস থাকে না। ঠিক যেমন প্রেশারও সবসময় সমানভাবে ছড়ানো থাকে না। ওকে, তাহলে আমরা এখন প্রেশার এবং স্ট্রেস এই দুটোর মধ্যে পার্থক্যটা খুব ভালো বুঝে গেছি। তাহলে আমরা একটা ডেফিনেশন নেওয়ার চেষ্টা করি স্ট্রেসের। কি না, অ্যাজ দ্য এক্সটার্নাল ফোর্সেস ট্রাইজ টু সেপারেট অর ব্রেক অ্যাওয়ে এনি পার্ট অফ দ্য বডি। এই যে আমি এখানে এই স্ট্রেসের যে ডেফিনেশন বা স্ট্রেসের যে এক্সপ্লেনেশনটা আমি বলার চেষ্টা করছি, যদি একবার এইটা বুঝে যাও তোমরা তাহলে স্ট্রেসের ব্যাপারে আর কোনো দিন কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা একটু এটাকে নোট করে নিই যে অ্যাজ দ্য এক্সটার্নাল ফোর্সেস ট্রাইজ টু সেপারেট অর ব্রেক অ্যাওয়ে এনি পার্ট অফ দ্য বডি, মানে যখন এই এক্সটার্নাল ফোর্স এগুলো বাইরে থেকে অ্যাপ্লাই হচ্ছে, এই যে এক্সটার্নাল ফোর্স এই পি এগুলো এরা কি করছে, ট্রাইজ টু সেপারেট অর ব্রেক অ্যাওয়ে এনি পার্ট অফ দ্য বডি, কোনো পার্টকে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্য বডি জেনারেটস ডিস্ট্রিবিউটেড ফোর্সেস ইন অপোজিট ডাইরেকশন, তখন বডি কি করে না যে সেকশন বরাবর ওটাকে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা যে সেকশন বরাবর বডিটাকে সেপারেট করার চেষ্টা করছে এই ফোর্সগুলো, সেই সেকশন বরাবর বডিটার ভেতরে কি একটা ডিস্ট্রিবিউটেড ফোর্স বডিটা জেনারেট করে। এবং এটা কেন জেনারেট করে? টু রেজিস্ট দিস সেপারেটিং টেন্ডেন্সি, এই যে সেপারেটিং টেন্ডেন্সি সেইটাকে রেজিস্ট করার জন্য বা সেটাকে প্রতিহত করার জন্য এক বডি এর নিজের ভেতরে একটা স্ট্রেস বা ডিস্ট্রিবিউটেড ফোর্সেস জেনারেট করে। This distributed force
which is generated all over any possible separation surface. পসিবল বা পোটেনশিয়াল মানে যে পসিবল সেপারেশন সারফেস যেটা হতে পারে, আমি এটাকে এখানেও এরকম একটা সারফেস ইমাজিন করতে পারি, আমি এটাকে এইভাবে একটা সারফেস ইমাজিন করতে পারি, সেটা আমরা পরবর্তীকালে দেখব। তো যে মানে সেপারেশন এনি পসিবল সেপারেশন সারফেসের উপরে এই যে ডিস্ট্রিবিউটেড ফোর্সটা জেনারেট হয়, সেই ডিস্ট্রিবিউটেড ফোর্সটাকে বলা হয় কি না, সেই ডিস্ট্রিবিউশন ফোর্সটাকে বলা হয় হচ্ছে স্ট্রেস। দিস ইজ দি সিম্পলেস্ট ডেফিনেশন অফ স্ট্রেস। তাহলে স্ট্রেসের ব্যাপারে আমরা দুটো কথা অবশ্যই মনে রাখবো। প্রথম কথা হচ্ছে এটা কোথায় হয়, এটা ইন্টারনাল সারফেসে হয়, অবভিয়াসলি এটা একটা ভেতরের সারফেসে হয়। এক্সটার্নাল সারফেস হয়ে গেলে আমরা বলবো প্রেশার, তাহলে এটা ইন্টারনাল সারফেসে হয়। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে কি, এটা কেন হয় না এক্সটার্নাল ফোর্সের জন্য হয়, এবং মোস্ট যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড ফোর্স, তাহলে ইট শুড বি ক্যারেক্টারাইজড by values at different points, বিকজ এটা একটা ডিস্ট্রিবিউটেড ফোর্স। তো ডিস্ট্রিবিউটেড ফোর্সকে আমরা দেখেছি যে ডিস্ট্রিবিউটেড ফোর্সকে সবসময় বিভিন্ন পয়েন্টে ভ্যালু দিয়ে ডিফাইন করতে হয়, ঠিক। তাহলে স্ট্রেসকেও আমরা কিভাবে ডিফাইন করব না বিভিন্ন পয়েন্টে এর ভ্যালু কত। ওকে, তো যদি আমরা এই পুরো ব্যাপারটা একটু বুঝে গিয়ে থাকি, তাহলে আমার মনে হয় যে আমরা আরও ব্যাপারটা ভালো করে বুঝে নিতে পারবো। নাও এখানে আরেকটা ডিস্ট্রিবিউটেড কেস আমরা একটু দেখে নিই, ঠিক আছে। নাও এখানে এই বডিটার উপরে এইভাবে ফোর্স অ্যাক্ট করছে। যদি এই ফোর্সের ভ্যালুটা খুব বেশি হয়, তাহলে দেখা যাবে এই ফোর্সটার টেন্ডেন্সি হচ্ছে বডিটাকে এইভাবে সেপারেট করে ফেলা। অর্থাৎ এই যে ফোর্সগুলো সেটা বডিটাকে একটা পসিবল প্লেন অফ সেপারেশন, এই নীল রঙের পোটেনশিয়াল সেপারেশন প্লেনে বডিটাকে এইভাবে মুভ করানোর চেষ্টা করবে। নাও এইভাবে যদি কেউ সেপারেট করতে চায়, তখন বলা হয় এই ফেনোমেনাটাকে বলা হয় শিয়ারিং। তাহলে এই যে শিয়ারিং অফ দ্য বডি অ্যালং এ প্লেন, অর্থাৎ এই প্লেন বরাবর এই ফোর্সটা বডিটাকে শিয়ার করে ফেলতে চাইছে, এবং এই যে প্লেন বরাবর শিয়ারিং হচ্ছে, এই প্লেনটাকে বলা হয় শিয়ার প্লেন। যাই হোক, আপাতত আমরা এই ব্যাপারটাই খুব বেশি ডিটেলে যাব না। নেক্সট, এইবার এই ফোর্সটার থেকে যদি কম ভ্যালুর একটা ফোর্স অ্যাক্ট করে, এবার তো বডিটার আর শিয়ারিং হবে না, ঠিক। কিন্তু এই ফোর্সটার ভ্যালু কম হলেও, এই ফোর্সটার ভ্যালুটা কম, সেই জন্য বডিটাকে সেপারেট করে ফেলতে পারছে না। বাট সেপারেট করে ফেলার বা শিয়ারিং ওয়েতে সেপারেট করার টেন্ডেন্সি বা চেষ্টা কিন্তু এই ফোর্সগুলো করছে। কিন্তু কেন পারছে না? কারণ বডিটা রেজিস্ট করছে। অর্থাৎ আমি যদি এখন এই পার্টটাকে দেখি, তাহলে এই ফোর্সটা চেষ্টা করছে বডিটাকে এই বরাবর নামিয়ে দিতে এই পার্টটার রেসপেক্টে, কিন্তু কেন নামাতে পারছে না? কারণ এই যে সেকশনটা আছে, এই সেকশন বরাবর কি হচ্ছে না, আমরা দেখব এই সেকশন বরাবর কিছু ফোর্স জেনারেট করছে বডিটা, এবং যেহেতু এটা একটা সেকশন বরাবর করছে, এটা কি ফোর্স? অবভিয়াসলি এটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটেড ফোর্স। ঠিক একই রকমভাবে এই যে ডান দিকের বডি পার্টটা আছে, এই ডান দিকের বডি পার্টটাও এই ফোর্সটা চেষ্টা করছে বডি পার্টটাকে ওপরে তুলতে। ঠিক কেন পারছে না? কারণ আমরা দেখব এই যে সেকশনটা আছে, এই সেকশন বরাবর কিছু ফোর্স, এখানে ডিস্ট্রিবিউটেড ফোর্স আসছে, যে ফোর্সটা এই বডিটাকে রেজিস্ট করছে, মানে এটা যাতে ওপরে উঠে না যায়। তাহলে এই যে ডিস্ট্রিবিউটেড ফোর্সগুলো একটা পার্টিকুলার সেকশনে জেনারেট করছে, এই ফোর্সগুলোকে জেনারেলি কি বলা হয়? এটা হচ্ছে শিয়ার স্ট্রেস অর ট্যানজেন্সিয়াল স্ট্রেস। তাও এটা স্ট্রেস কেন? অবভিয়াসলি তার দুটো কারণ। একটা হচ্ছে এটা বডির ভেতরে একটা ইন্টারনাল সারফেসে ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড 2 এটা ডিস্ট্রিবিউটেড আছে, সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড স্ট্রেস। ওকে, হাউএভার, তাহলে এই যে আগের যে ফোর্সটা ছিল, অর্থাৎ আগের যে এক্সাম্পলটা আমরা নিয়েছি, এখানেও বডির ভেতরে ডিস্ট্রিবিউটেড ফোর্স ক্রিয়েট হচ্ছে, এখানেও ডিস্ট্রিবিউটেড ফোর্স ক্রিয়েট হচ্ছে। না, দুটোর মধ্যে ডিফারেন্স কি না, এখানে দেখতে পাচ্ছি এই যে ডিস্ট্রিবিউটেড ফোর্সটা ক্রিয়েট হয়েছে, তার ডাইরেকশন কোন দিকে না, এই যে পসিবল সেপারেশন প্লেন আছে, সেই প্লেনটার সঙ্গে লম্বভাবে আছে বা পারপেন্ডিকুলার ডাইরেকশনে আছে। হোয়ারাজ এইখানে যে ডিস্ট্রিবিউটেড ফোর্সটা হয়েছে, সেটা কি এই যে আমার পসিবল সেপারেশন প্লেন বা পোটেনশিয়াল যে সেপারেশন প্লেন আছে, এর ডাইরেকশনটা হচ্ছে সেই পোটেনশিয়াল সেপারেশন প্লেনের প্যারালাল। এই ধরনের ইন্টারনাল ফোর্স যেটা কিনা ডিস্ট্রিবিউটেড, দ্যাট ইজ স্ট্রেস, যার ডাইরেকশন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, সেটাকে আমরা বলি নর্মাল স্ট্রেস। আমরা জানি এটাকে আমরা বলি নর্মাল স্ট্রেস। অ্যান্ড এই ধরনের যে ভ্যালু, অর্থাৎ যে টাইপ অফ স্ট্রেস,
যেটা কিনা ডাইরেকশন হচ্ছে প্যারালাল টু দ্য প্লেন, তখন এটাকে আমরা বলি শিয়ার স্ট্রেস। ওকে, তাহলে শিয়ার স্ট্রেস কাকে বলে না, শিয়ার স্ট্রেস টাও ইজ দ্য ডিস্ট্রিবিউটেড ফোর্স জেনারেটেড ওভার এ ইন্টারনাল প্লেন অর সেকশন অ্যান্ড ইট অ্যাক্টস প্যারালাল টু দ্য প্লেন। অর্থাৎ এক্ষেত্রে এই যে শিয়ার স্ট্রেস সেটা কার কোথায় অ্যাক্ট করে না, প্লেনটার সঙ্গে প্যারালাল বা সমান্তরাল ডিরেকশনে অ্যাক্ট করে। সো বেসিক্যালি শিয়ার স্ট্রেস আর নর্মাল স্ট্রেসের মধ্যে ডিফারেন্স শুধুমাত্র এদের ওয়ে অফ অ্যাক্টিং, অর্থাৎ কোন দিকে অ্যাক্ট করছে। নর্মাল স্ট্রেস সেকশনের পারপেন্ডিকুলার যায়, শিয়ার স্ট্রেস সেকশনের প্যারালাল অ্যাক্ট করে। ওকে, না অবভিয়াসলি এই যে শিয়ার স্ট্রেস আছে আমরা জানি এটা ডিস্ট্রিবিউটেড ফোর্স, তার মানে ডিস্ট্রিবিউটেড ফোর্সের একটা রেজাল্ট্যান্ট আমরা ড্র করতে পারি বা কনসিডার করতে পারি। ঠিক একই রকমভাবে এই যে পুরো সেকশনে যে শিয়ার স্ট্রেসটা অ্যাক্ট করছে সেই শিয়ার স্ট্রেসটাকে আমরা একটা সিঙ্গেল ফোর্স দিয়ে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, এটাকে নাম দিলাম ভি। একই রকমভাবে এখানেও যে ডিস্ট্রিবিউটেড ফোর্সটা আছে আমরা সেই ফোর্সটাকে কী করতে পারি, একটা সিঙ্গেল ফোর্স দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এই ফোর্সটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে শিয়ার ফোর্স। তাহলে আমরা শিয়ার ফোর্সের ডেফিনেশনও বা শিয়ার ফোর্স কাকে বলে যদি বলে তাহলে আমরা বলতে পারবো যে ইট ইজ দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য শিয়ার স্ট্রেস জেনারেটেড ওভার এ সেকশন। হাউএভার আপাতত আমাদের এই ব্যাপারটাকে নিয়েও আমরা খুব বেশি ডিটেলে যাব না। তাহলে আমাদের কাছে শিয়ার স্ট্রেস এবং নর্মাল স্ট্রেস দুটো ব্যাপারই খুব ক্লিয়ার হয়ে গেল আশা করা যায়। নাও এটা ভাবলে চলবে না যে শিয়ার স্ট্রেস বা নর্মাল স্ট্রেস এরা সবসময় একটা প্লেনের উপরে সমানভাবে থাকে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে একটা বিম দেখিয়েছি, না আমি যদি এখানে একটা সেকশন দেখাই, না এই সেকশনটার ওপরে শিয়ার স্ট্রেসও থাকে অ্যান্ড নর্মাল স্ট্রেসও থাকে। আমরা এগুলো সম্বন্ধে পরে ডিটেলে জানবো যে এই রকম যদি আমি কোনো একটা সেকশন নিই এই সেকশনটার ওপরে শিয়ার স্ট্রেসও থাকে অ্যান্ড নর্মাল স্ট্রেসও থাকে। একটু দেখলেই বুঝতে পারছি এই শিয়ার স্ট্রেসটা, এই যে শিয়ার স্ট্রেসটা আছে এই শিয়ার স্ট্রেসটা কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউটেড নয়। এইখানে যে শিয়ার স্ট্রেসগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে কম, তারপরে এখানে যত নিচে নেমেছে ভ্যালুগুলো হচ্ছে বেশি, আবার এখানে গিয়ে পৌঁছে দেখতে পাচ্ছি যে শিয়ার স্ট্রেসের ভ্যালুগুলো হয়ে গেছে অল্প। অর্থাৎ এই যে স্ট্রেসটা এটা শিয়ার স্ট্রেস অবশ্যই, কিন্তু এটা হচ্ছে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ঠিক একই রকমভাবে এই যে এখানে নর্মাল স্ট্রেসটা এঁকেছি এটা কি নর্মাল স্ট্রেস অবশ্যই, কারণ স্ট্রেসগুলো অবভিয়াসলি প্লেনের সঙ্গে নর্মাল ডাইরেকশানে। কিন্তু যদি বলি এটা কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, কখনো নয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল স্ট্রেসগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে কি বেশি, যত নিচের দিকে নেমেছে ভ্যালুগুলো আস্তে আস্তে কমেছে, আবার এইখান থেকে দেখতে পাচ্ছি ভ্যালুগুলো আস্তে আস্তে বেড়েছে। ঠিক আছে, সো এটা নর্মাল হলেও এটা হচ্ছে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। নাও এখানে একটা কথা আমরা বলে রাখি যে যদি নর্মাল স্ট্রেস এমন হয় সেটা সেকশনের দিকে কাজ করছে তাহলে সেটাকে আমরা বলি কম্প্রেসিভ। ওকে, তাহলে এখানে এই ভ্যালুটা হচ্ছে কম্প্রেসিভ। ওয়্যারাস যদি এই নর্মাল স্ট্রেসের ডাইরেকশনটা এমন হয় সেটা নর্মাল ডাইরেকশনে আছে কিন্তু সেকশন থেকে অ্যাবে অর্থাৎ সেকশন থেকে বাইরের দিকে আছে, তখন এটাকে আমরা বলি টেনসাইল নর্মাল স্ট্রেস। ওকে, বা সিম্পলি টেনসাইল স্ট্রেস। ক্লিয়ার? তো এগুলো সম্বন্ধেও আমরা পরে ইন ডিটেলে জেনে নেব। খালি আমরা এটুকু বুঝি যে কোনো একটা সেকশনে একই সঙ্গে শিয়ার স্ট্রেস এবং একই সঙ্গে নর্মাল স্ট্রেস একসঙ্গে কাজ করতে পারে এবং তাদের ভ্যালুটা সমান নাও হতে পারে। সুতরাং এখানে আমাকে যদি ভ্যালু কত বের করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে ভ্যালু আমাকে বলে যেতে হবে, এই পয়েন্টে এত, এই পয়েন্টে এত, এইভাবে আমাকে বলতে হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন এবং এটা হচ্ছে নর্মাল স্ট্রেসের ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? তো আমরা এবার যে এতক্ষণ যে ডিসকাশনটা করলাম, তো আমরা এই প্রেশার বা স্ট্রেস এটসেট্রা এগুলো ঠিকমতো বুঝেছি কিনা সেটা বোঝার জন্য আমরা কিছু প্রবলেম এখানে দেখে নিই। কি, এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে একটা রিটেনিং ওয়াল। ঠিক তো, এই রিটেনিং ওয়ালের ওপরে এখানে এই যে সয়েলটা আছে এই সয়েলটা রিটেনিং ওয়ালে কি দিচ্ছে, ফোর্স দিচ্ছে। ক্লিয়ার? এবং তার ভ্যালুগুলো এখানে বলে দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন খুব সহজ, প্রথম প্রশ্ন কি বলেছে, দ্য ফোর্স এক্সার্টেড বাই সয়েল অন দ্য রিটেনিং ওয়াল ইজ প্রেশার না স্ট্রেস? ভেরি ইজি, তবু আমি 5 সেকেন্ড সময় দিলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো দ্য ফোর্স এক্সার্টেড বাই সয়েল অন দ্য রিটেনিং ওয়াল ইজ অবভিয়াসলি কী হবে, প্রেশার। এটা স্ট্রেস নয়, কারণ এটা হচ্ছে একটা এক্সটার্নাল সারফেস, এই রিটেনিং ওয়ালটার উপরে সয়েল ফোর্স দিচ্ছে। নাও বেসিক্যালি এক্সটার্নাল সারফেসে কী হয়, জেনারেলি এক্সটার্নাল সারফেসে অর্থাৎ দুটো ম্যাটেরিয়াল থাকে, যেমন এখানে সয়েল ফোর্সটা কাকে দিচ্ছে, এই রিটেনিং ওয়ালের ওপরে, তাহলে রিটেনিং ওয়ালও সয়েলকে দেবে। অর্থাৎ এখানে দুটো মেটেরিয়াল আছে, যে কোনো সারফেসে যখন দুটো মেটেরিয়াল থাকে বা দুটো সেপারেট থাকে তখন সেখানে হয় প্রেশার। তো হেন্স দিস ইজ এ প্রেশার। ওকে,
Next question. The pressure distribution is uniform or non-uniform? Okay, very easy. এখানে প্রেশার ডিস্ট্রিবিউশন ইজ দেখেই বুঝতে পারছি যে এই পয়েন্টে একদম ওপরে প্রেশার কত 12 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, নিচের পয়েন্ট হচ্ছে 43, তার মানে এখানে প্রেশারের যে ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সহজ কথায় নন ইউনিফর্ম, অ্যান্ড হেন্স আওয়ার আনসার ইজ নন ইউনিফর্ম। নেক্সট, দ্য ম্যাগনিটিউড অফ প্রেশার ইজ ডিফাইন্ড হেয়ার অ্যাজ এ সিঙ্গেল ভ্যালু ফর দ্য হোল কন্ট্যাক্ট সারফেস, মানে এই পুরো কন্ট্যাক্ট সারফেসে একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে প্রেশারের ভ্যালুটাকে বোঝানো হয়েছে। আর সেকেন্ড অপশন হচ্ছে হ্যাভিং ডিফারেন্ট ভ্যালুজ ফর ডিফারেন্ট পয়েন্টস অন দ্য কন্ট্যাক্ট সারফেস। তো আমার মনে হয় এটার আমাদের বলার দরকারই নেই যে এর উত্তরটা হবে হ্যাভিং ডিফারেন্ট ভ্যালুজ ফর ডিফারেন্ট পয়েন্টস, কারণ কি এটা ভ্যারি করেছে, এটা কনস্ট্যান্ট নয়। সুতরাং আমাকে বলতে গেলে এই পয়েন্টে 12, নিচের পয়েন্টে একটু বেড়ে যাবে, তার নিচের পয়েন্টে একটু বাড়বে, এইভাবে করতে করতে নিচের পয়েন্টে 43 হচ্ছে। সুতরাং এখানে হ্যাভিং ডিফারেন্ট ভ্যালুজ ফর ডিফারেন্ট পয়েন্ট অন দ্য কন্ট্যাক্ট সারফেস, এইভাবে আমাকে প্রেশারটাকে ক্যারেক্টারাইজ করতে হবে। একটা ভ্যালু দিয়ে আমি এই প্রেশারটাকে বোঝাতে পারবো না। ওকে, দ্য প্রেশার হেয়ার ইজ অ্যাক্টিং নর্মাল টু দ্য প্লেন, প্যারালাল টু দ্য প্লেন। এটাও একদমই সহজ কোয়েশ্চেন, আর আমার ওয়েট করার দরকার নেই। দ্য প্রেশার ইজ অ্যাক্টিং নর্মাল, মানে এই যে প্লেনটা আছে এই প্লেনের সঙ্গে নর্মাল ডাইরেকশানে প্রেশারটা অ্যাক্ট করছে। ওকে, নেক্সট আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। এটা হচ্ছে একটা স্মল ড্যাম, এটা জল আছে এবং এইখানে ফোর্সটা দেখানো হয়েছে। এটা কিসের ফোর্স? দ্য ফোর্স হুইচ ইজ শোন হেয়ার ইজ এক্সার্টেড বাই সয়েল অন দ্য বটম সারফেস অফ দ্য স্মল ড্যাম। অর্থাৎ এখানে এই যে ড্যামটা আছে এই ড্যামের বটম সারফেসে সয়েল যে ফোর্সটা দিচ্ছে সেইটা দেখানো হয়েছে। দিস ফোর্স ইজ পয়েন্ট ফোর্স অর ডিস্ট্রিবিউটেড ফোর্স? ওকে, 5 সেকেন্ডস টাইম দিলাম, নিজেরা বলো। একদম ঠিক, কনগ্রাচুলেশনস যারা বুঝতে পেরেছো যে অবভিয়াসলি ভেরি ইজি, দিস ইজ ডিস্ট্রিবিউটেড ফোর্স। এটা এই যে সারফেসটা আছে বটম যে সারফেসটা সেই সারফেসের উপরে ফোর্সটা ছড়ানো আছে, সো দিস ইজ আ ডিস্ট্রিবিউটেড ফোর্স। ওকে, নেক্সট, দ্য ফোর্স হুইচ ইজ শোন হেয়ার ইজ এক্সার্টেড বাই সয়েল অন দ্য বটম সারফেস অফ দ্য ড্যাম। দিস ফোর্স ইজ প্রেশার অর স্ট্রেস? ওয়েল, এটাও খুব সোজা। Obviously, this force is pressure. It cannot be stress because this is an external surface. Okay, এই প্রশ্নগুলো তোমাদের হয়তো অনেকের মনে হচ্ছে একদমই সোজা, একদম ইজি, বাট বিলিভ মি এই সিম্পল জিনিসগুলোতে আমাদের ছোট্ট ছোট্ট বোঝার খামতি থাকে বলে আমরা মোর সার্কেল বা এই জিনিসগুলো বুঝতে পারি না। ঠিক আছে, একবার যদি আমরা বুঝে নিই এগুলোই, তাহলেই আমরা মোর সার্কেল বা এই জিনিসের ওপরে সমস্ত প্রবলেম সলভ করতে পারবো। সো প্লিজ ধৈর্য ধরে আমার সঙ্গে বিয়ার করো। ওকে, দ্য প্রেশার ইজ কল্ড শিয়ার প্রেশার অর ফ্রিকশন? ওকে, নাও এই যে প্রেশারটা আছে এর ডাইরেকশন কোন দিকে? ট্যানজেনশিয়াল টু দ্য প্লেন, অর্থাৎ প্যারালাল টু দ্য প্লেন। তাহলে এটাকে কি বলে? শিয়ার প্রেশার বলে না ফ্রিকশন বলে? না, প্র্যাকটিক্যালি ওকে, সো এটাকে বেসিক্যালি শিয়ার প্রেশার বলা হয় না, এটাকে বলা হয় ফ্রিকশন। যদিও এটা শিয়ার, মানে এই ডিরেকশনটা শিয়ারেরই ডিরেকশন, কিন্তু জেনারেলি এই শিয়ার কথাটা কখনো প্রেশারের সঙ্গে ইউজ করা হয় না। শিয়ার কথাটা অলওয়েজ স্ট্রেসের সঙ্গে ইউজ করা হয়। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি এটাকে শিয়ার প্রেশার বলবো না, এই ধরনের ডাইরেকশনটাকে। এটাকে কি বলে? ফর অল এক্সটার্নাল সারফেস এই রকম ধরনের প্যারালাল টু দ্য প্লেন যে ফোর্সটা এক্সার্ট করা হয়, ফর মোস্ট কেসেস সেটা হচ্ছে ফ্রিকশনের জন্য, অ্যান্ড হেন্স উই উইল কল ইট ফ্রিকশন। ওকে, দ্য প্রেশার ফোর্স ইজ অ্যাকচুয়ালি কল্ড ফ্রিকশন here. Next, the pressure is acting in normal direction, tangential direction বলার দরকার নেই আশা করি, আর আমি এটাও বলবো না, দিস ইজ tangential direction. ওকে, নাও এখানে একটা সিম্পল কেস, এখানে একটা বিমের ছবি দেওয়া হয়েছে। ওকে, এবং এখানে সেই বিমের এখানে একটা সেকশন নেওয়া হয়েছে XX। এই সেকশনটার এইটা হচ্ছে সেই XX সেকশনটার ছবি এখানে দেওয়া হয়েছে, এবং এই সেকশনটার উপরে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দেখানো হয়েছে। নাও এখানে যে ডিস্ট্রিবিউটেড ফোর্সটা আছে, অর্থাৎ দ্য ফোর্স ইজ, মানে XX সেকশনে যে ডিস্ট্রিবিউটেড ফোর্সটা আছে সেটা কি ডিস্ট্রিবিউটেড ফোর্স না পয়েন্ট ফোর্স? অবভিয়াসলি বলার দরকার নেই। ঠিক আছে, এই ফোর্সটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ফোর্স। নেক্সট, দ্য ফোর্স ইজ কল্ড প্রেশার অর স্ট্রেস? অবভিয়াসলি এটা একটা ইন্টারনাল সেকশন, তাহলে এর উপরে যে ডিস্ট্রিবিউটেড ফোর্সটা থাকবে সেটাকে আমরা প্রেশার বলবো না, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্ট্রেস। ওকে, next, the stress on the section is normal stress or shear stress? I will give you 5 seconds.
দ্য স্ট্রেস অন দ্য সেকশন ইজ অবভিয়াসলি নর্মাল স্ট্রেস, বিকজ এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে স্ট্রেসগুলো যেদিকে আছে সেটা হচ্ছে নর্মাল ডাইরেকশন, এটা প্লেনের সঙ্গে লম্বভাবে ফোর্সগুলো আছে, অ্যান্ড হেন্স দিস ইজ কল্ড নর্মাল স্ট্রেস। নেক্সট, দ্য নর্মাল স্ট্রেস অ্যাট দ্য সেকশন ইজ সাচ দ্যাট ইট হ্যাজ ওয়ান ভ্যালু ফর দ্য হোল সেকশন অর ডিফারেন্ট ভ্যালুজ অ্যাট ডিফারেন্ট পয়েন্টস। মানে এখানে এই যে নর্মাল স্ট্রেসটা আছে এর ভ্যালুটা এমন যে এখানে কি পুরো সেকশনের জন্য একটাই ভ্যালু নাকি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভ্যালু। ওকে, ইউ হ্যাভ 5 seconds টু ডিসাইড। দেখেই বুঝতে পারছি যে এখানে কি হবে, ইট উইল হ্যাভ ডিফারেন্ট ভ্যালুজ অ্যাট ডিফারেন্ট পয়েন্টস। ঠিক আছে, যেহেতু এটা ভ্যারিং করছে, নর্মাল স্ট্রেস কিন্তু ভ্যারি করছে, তাহলে এখানে এক একটা পয়েন্টে এক একটা ভ্যালু আছে। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে দুটো কেস অর্থাৎ দুটো ছবি দেখানো হয়েছে। এখানে হচ্ছে একটা বিম, ঠিক আগের মতো একটা সেকশন XX, সেই সেকশনের স্ট্রেস দেখানো হয়েছে এইখানে, আর এখানে একটা বার আছে আর কি, সেখানে একটা সেকশন হচ্ছে YY, সেই YY সেকশনের স্ট্রেসটা এখানে দেখানো হয়েছে। ওকে, নাও প্রশ্ন হচ্ছে ফর দ্য টু সেকশন শোন অ্যাবাভ দ্য স্ট্রেস ইজ নর্মাল অনলি ফর XX, মানে এইখানে নর্মাল, অনলি ফর YY শুধু এইখানেই নর্মাল স্ট্রেস, নাকি ফর বোথ সেকশন XX অ্যান্ড YY? কি হবে উত্তরটা? I will give you 5 seconds. Actually, the stress is normal for both XX and YY. এটাও নর্মাল স্ট্রেস, এটাও নর্মাল স্ট্রেস। ওকে, অ্যাকচুয়ালি অনেকের মধ্যে কনফিউশন হতে পারে যে স্যার এটাকে তো আমরা বলি বেন্ডিং স্ট্রেস। ঠিক, এটা বেন্ডিং স্ট্রেস, বেন্ডিংয়ের জন্য ক্রিয়েটেড হওয়া নর্মাল স্ট্রেস। ওকে, তো বেন্ডিং স্ট্রেস কোনো সেপারেট টাইপ অফ স্ট্রেস নয়, এটাও নর্মাল স্ট্রেস, এটাও নর্মাল স্ট্রেস, এটাও নর্মাল স্ট্রেস। খালি বেন্ডিংটা কি, বেন্ডিং স্ট্রেস মানে হচ্ছে নর্মাল স্ট্রেস ক্রিয়েটেড ডিউ টু বেন্ডিং, এবং সেখানে নর্মাল স্ট্রেসের ভ্যালুটা এরকম হয় যাতে এটা পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে। ওয়্যারঅ্যাজ এখানে যে নর্মাল স্ট্রেসটা আছে সেই নর্মাল স্ট্রেসের ভ্যালুটা প্রত্যেক পয়েন্টে সমান হয়। দ্যাটস অল। নেক্সট, দ্য স্ট্রেস ক্যান বি ডিফাইন্ড বাই ওয়ান সিঙ্গেল ভ্যালু for both section XX and YY, only for section XX, only for section YY। কি হবে, শুধুমাত্র একটা ভ্যালু দিয়ে এই দুটোর মধ্যে কোন স্ট্রেসটাকে ডিফাইন করা যাবে? অবভিয়াসলি একটা ভ্যালু দিয়ে আমি এটাকে ডিফাইন করতে পারবো না, কারণ এর ভ্যালুটা কি হয়েছে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে চেঞ্জ করেছে। এখানে যা ভ্যালু এখানে ভ্যালু তা নয়, আবার এই পয়েন্টে ভ্যালু এই পয়েন্টের থেকে আলাদা। সো একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে আমি এটাকে কোয়ান্টিফাই করতে পারবো না। কিন্তু এখানে স্ট্রেসের ভ্যালুটা প্রত্যেক পয়েন্টে, এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টেও তাই, সমস্ত পয়েন্টে একটা ভ্যালু আছে, অ্যান্ড হেন্স দ্য স্ট্রেস ক্যান বি ডিফাইন্ড বাই ওয়ান সিঙ্গেল ভ্যালু। কী হবে উত্তর? ফর অনলি ফর সেকশন YY। ওকে, তো যাই হোক আমরা টাইম কাউন্ট করিনি, সো দিস ভ্যালু উইল বি ফর সেকশন YY। ওকে, নেক্সট, দ্য ফোর্স শোন ইন অ্যাক্টিং ওভার দ্য সেকশন ইজ, এটা কি ফোর্স, ডিস্ট্রিবিউটেড না পয়েন্ট ফোর্স? অর্থাৎ এখানে একটা বিম আছে, এখানে একদম সাপোর্টে আমি একটা সেকশন নিয়েছি XX, সেই XX সেকশনের উপরে স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। দ্য ফোর্স শোন টু বি অ্যাক্টিং ওভার সেকশন XX ইজ ডিস্ট্রিবিউটেড ফোর্স অর পয়েন্ট ফোর্স? অবভিয়াসলি আমি যখন সেকশন নিই, সেকশন মানেই হচ্ছে এই বডিটার একটা ডাইমেনশন আছে, তার মানে ফোর্সটা সবসময় ডিস্ট্রিবিউটেড থাকবে, অ্যান্ড হেন্স দ্য ভ্যালু উইল বি অলওয়েজ ডিস্ট্রিবিউটেড ফোর্স। ঠিক আছে, সো টাইম নেওয়ার দরকার নেই। দিস ইজ আ মিস্টেক। হ্যাঁ, তো দিস ইজ আ মিস্টেক, এটা পয়েন্ট ফোর্স কখনো হবে না, দি ভ্যালু উইল বি distributed force. The force shown to be acting over section XX is distributed force. Okay, next, the force at XX, অর্থাৎ এই যে সেকশনে যে ফোর্সটা আছে সেটা কি, প্রেশার না স্ট্রেস? অবভিয়াসলি এটা একটা সেকশন, তো সেকশনের ভেতরে আর প্রেশার কি করে হবে? সেকশনের ভেতরে ডিস্ট্রিবিউটেড ফোর্সকে আমরা বলি স্ট্রেস। সো বেসিক্যালি এখানে আর টাইম নেব না, দ্য ভ্যালু উইল বি স্ট্রেস। চলে যাই নেক্সট প্রবলেমে। দ্য ভ্যালু অফ শিয়ার স্ট্রেস, অর্থাৎ এই যে ভ্যালু অফ শিয়ার স্ট্রেস ইজ সেম থ্রু আউট দ্য সেকশন, পুরো সেকশনে সমান, আর নাকি ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস? ওকে, ইউ ডিসাইড, তোমরা ডিসাইড করো, 5 সেকেন্ড টাইম। অবভিয়াসলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সেকশনের ওপরে স্ট্রেসটা কি হয়, সমান নেই, ওপরে কম, নিচে বেশি, আবার নিচে কম, এইরকম আর কি। তো দ্য আনসার উইল বি ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস। ওকে, চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। The stress at section XX, the stress at section XX is normal stress or shear stress? Your time starts now.
আশা করি খুব সোজা, বুঝতে পেরে গেছো। দ্য স্ট্রেস অ্যাট সেকশন এক্স এক্স ইজ শিয়ার স্ট্রেস। ওকে, নাও এখানে একটা সেকশন দেখিয়েছি এক্স এক্স। ওকে, এই সেকশনের এখানে ছবিটা দেওয়া আছে। এবার যদি প্রশ্ন করি, ইন জেনারেল অন দ্য হোল সেকশন only normal stress is acting, only shear stress is acting, both normal and shear stress is acting. So look at this figure and tell me the answer. Obviously the answer is both normal and shear stress is acting. আমরা দেখেই বুঝতে পারছি যে এই বিমের সেকশনে যেমন নর্মাল স্ট্রেস আছে যেগুলো এই অরেঞ্জ অ্যারো দিয়ে দেখানো হয়েছে, ঠিক একই রকমভাবে শিয়ার স্ট্রেস আছে যেগুলো গ্রিন অ্যারো দিয়ে দেখানো হয়েছে। ওকে, তো আমরা মোটামুটি প্রেশার এবং স্ট্রেস এবং নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস এই সম্পর্কে একটু বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আমরা এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ঠিক আছে, তবে শেষ করার আগে তোমাদের জন্য একটা প্রবলেম রইল। ঠিক আছে, এই প্রবলেমটার উত্তর তোমরা আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই দেবে। সেটা কি না, এখানে একটা টর্শনাল বিম বা বার দেখানো হয়েছে। ঠিক আছে, একটা সার্কুলার বার আছে, সেই সার্কুলার বারের ওপরে এইরকমভাবে টর্শন দেখানো হচ্ছে। ঠিক আছে, এই টর্শনের জন্য যে কোনো একটা সেকশনে এক্স এক্সে যে স্ট্রেসটা ডিস্ট্রিবিউটেড হয়েছে সেই স্ট্রেসটার ভ্যালুটা এইভাবে দেখানো হয়েছে। তোমরা একটু বই পড়ে বা ইন্টারনেট ঘেটে দেখে নেবে যে টর্শনের জন্য স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কীরকম হয়। দ্য স্ট্রেস ইজ ইন সেকশন এক্স এক্স, অ্যাকচুয়ালি অ্যাট সেকশন এক্স এক্স, দ্য স্ট্রেস অ্যাট সেকশন এক্স এক্স ইজ শিয়ার স্ট্রেস অর নর্মাল স্ট্রেস। মানে এই যে স্ট্রেসটা হবে এটা শিয়ার স্ট্রেস হবে না নর্মাল স্ট্রেস হবে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য স্ট্রেস অ্যাট সেকশন এক্স এক্স ইজ কনস্ট্যান্ট ওভার দ্য হোল সেকশন অর ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস। মানে এখানে এই যে স্ট্রেসটা যেটা ডিস্ট্রিবিউটেড ফোর্স আছে তার ভ্যালুটা কি পুরো সেকশনের সমান নাকি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হয়। এই প্রশ্নটার আনসার তোমরা নিচে কমেন্ট বক্সে জানাবে। নাও আমরা এই ভিডিওটা অর্থাৎ পার্ট 1 আমরা এখানেই শেষ করছি। পার্ট 2তে উই উইল গো অন to discuss about Mohr circle, because Mohr circle is all about normal stress and shear stress. অর্থাৎ Mohr circle বুঝতে গেলে আমাদেরকে নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস সেটা বুঝতে হবে। আশা করি আমাদের এই ভিডিওতে আমরা নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের সম্বন্ধে খুব ভালো করে জানতে পেরেছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।